উৎসাহ ভালোবাসা এবং যে জানার আগ্রহ আসলে আমি অভিভূত। তারপরে সবসময় নোটিশে আপনারা এসেছেন, সেই জন্য আপনাদের সবাইকে শত বছর অভিনন্দন। আমরা আজকে যে আমাদের মিটিংটি হয়েছে সবাই খুশি। ফিনান্স কমিটি আমাদের এই ভার্চুয়াল মিটিংয়ে উপস্থিত ছিলেন সবাই ফিফার পক্ষ থেকে ফিফা মেম্বার অ্যাসোসিয়েশন ফিফা মেম্বার্স অ্যাসোসিয়েশন ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট এবং কমপ্লায়েন্স ডিপার্টমেন্টের কর্মকর্তা, আরো আমার সাথে উপস্থিত ছিলেন আমার ফেডারেশনের সাধারণ সম্পাদক আবুনাম সুবা এবং আমার ফিনান্স কমিটির কর্মকর্তা, আমি নিজেই। সবাই বাফুফের ফাইন্যান্স সম্পর্কিত কার্যক্রম আরো স্বচ্ছতা, নিরপেক্ষতা, জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে ফিফার পক্ষ থেকে আমাদেরকে অনুরোধ জানানো এবং বাফুফের পক্ষ হতে সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড প্রসিডিউর বাস্তবায়নের লক্ষ্যে চলমান কার্যক্রমকে আরো বেগবান করার জন্য আমরা অঙ্গীকার ব্যক্ত করি। একই সঙ্গে বাফুফে পারচেজ পলিসি, টেন্ডারিং মেথড, পেমেন্ট প্রসিডিউর ইত্যাদি বিষয়ে লিখিত নীতি প্রণয়নের সিদ্ধান্ত গৃহীত হয়, যা ভবিষ্যৎ ফিফা ফরওয়ার্ড প্রজেক্ট ফান্ড বাফুফের অনুকূলে ছাড়করণের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখছে এবং আজকে সবাই ফিফা যারা সম্মানিত বিভিন্ন ডিপার্টমেন্টের সদস্য উপস্থিত ছিলেন, তারা বাংলাদেশ ফুটবল ফেডারেশন লাস্ট 4 বছরের অ্যাকাউন্টস আমরা যেভাবে ম্যানেজমেন্ট করেছি, যেভাবে আমরা খরচ করেছি, সেটার একটা আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করা হয়, প্রশংসা করা হয়। অর্থাৎ আমাদের টোটাল পেমেন্ট about 90% পেমেন্ট আমরা করেছি বাই অ্যাকাউন্ট, above 90% আমরা পেমেন্ট করেছি বাই চেকের মাধ্যমে। যেমন আমাদের স্যালারি পেমেন্ট গুলো তো আপনারা জানেন, ইউটিলিটি পেমেন্ট গুলো অ্যাকাউন্টে হয়, রেফারেন্স পেমেন্ট গুলো অ্যাকাউন্টে হয়। এছাড়াও আমরা যে সমস্ত ভেন্ডরের কাছে বিভিন্ন জিনিস আমরা ক্রয় করে থাকি, স্পোর্টস সামগ্রী ছাড়া আরো জিনিস করে থাকি, অথবা ট্রাভেলস, আমাদের যখন টিম বিদেশে যায় বা আমাদের অফিসিয়ালরা বিদেশ ভ্রমণ করে মিটিংয়ে যাওয়ার জন্য বিভিন্ন প্রোগ্রাম, তখন সেই যে টিকিট গুলো কাটা, সেগুলো ব্যাপারে আমাদের যে অ্যাকাউন্ট পে চেক দেওয়া হয়। তবে এইগুলোকে আরো ট্রান্সপারেন্ট করার জন্য, অর্থাৎ আরো কমপ্লায়েন্স করার জন্য, যাতে আমরা যাতে প্রকিউরমেন্ট প্রসিডিউর যাতে মিনিমাম আমরা 3টা ভ্যান্ডারকে কনসিডার করি, সেই ব্যাপারে তারা আমাদের পরামর্শ করে। তাছাড়া আপনারা জানেন যে আপনাদের নলেজ আছে, আমরা যে স্পন্সরের কাছ থেকে অথবা ডেভেলপমেন্ট প্রোগ্রামের জন্য যে সমস্ত অর্থ আমাদের আসছে, সেগুলো আমরা মূলত ডিস্ট্রিক্ট ডিভিশন শিক্ষা প্রতিষ্ঠান এবং আমাদের যে লিগ চ্যাম্পিয়নশিপ যারা খেলছেন তাদের সকলকে কিন্তু আমরা অ্যাকাউন্ট পে দ্বারা করে থাকি, যে কারণে তারা কিন্তু যথেষ্টভাবে আমাদের প্রশংসা করেন এবং বারবার এই একই জিনিস বলেন যে আপনাদের লট অফ ইমপ্রুভমেন্ট ইন লাস্ট 4 years। তাছাড়া আমাদের যারা কোচ, ফরেন কোচ বা
লিগাল যারা ডিরেক্টর সহ অন্যান্য যারা আছেন তাদের পেমেন্টগুলো কিন্তু আমরা যে সরকারি নীতিমালা এবং সেগুলো সঠিকভাবে পেমেন্টও দেখে তারা সন্তুষ্ট প্রকাশ করে। শুধু প্রকিউরমেন্ট প্রসিডিউরে আমাদেরকে ইট ইজ মাই প্রপোজাল যে যেহেতু আমি একটা কর্পোরেট জায়গায় আছি বড় কর্পোরেট, সে যখন জানার পরে বললো যে প্রকিউরমেন্ট যে প্রসিডিউর এটাকে আরো কিভাবে স্ট্রেংথেন ট্রান্সপারেন্ট করা, সে তখন পরামর্শ আছে। আমি বলেছি যে তোমরা যদি মনে করো আমাদের এই প্রকিউরমেন্ট সিস্টেম যদি কোনো ধরনের উইকনেস তোমার কাছে ফিল করে থাকে তোমার টিম বা অডিটের পরে, তাহলে তুমি যদি কোনো সাময়িক তোমাদের প্রতিনিধি পাঠিয়ে আমাদের এই জায়গাটা ডেভেলপ করার পরামর্শ হতে পারে। সেখানে আমরা বলি যে তুমি যদি সেটি মনে করো সেটি। আর পেমেন্টের ব্যাপার আমাদের যেটা আপনারা গতকাল, যেহেতু আমি খুব ব্যস্ত ছিলাম, জানেন এটা নির্বাচনের প্রধান সমন্বয়কারী বিজেপি হাইয়েস্ট মানে বিজনেস কমিউনিটি যেটা একটা নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল 5,000 মানুষের উপরে, যেটা একটা অনেক আপনার 4,000 করার পরে আমি আসলে কালকে আপনাকে রেসপন্ড করতে পারিনি। রেসপন্ড না করার কারণেই হয়তো আমাদের মধ্যে কিছুটা হলেও হয়তো একটা প্রশ্ন জাগতে পারে যে সালাম মুশফি কেন ধরবে। আসলে আমি I was busy for চিটাগং, বিভিন্ন জায়গায় চিটাগং ছড়িয়ে পড়েছে, বিভিন্ন জায়গায় প্রধান সমন্বয়কারী হিসেবে সব জায়গায় যে বক্তব্য দিতে হয়েছে সেন্টার মিটিং, সে কারণে আমাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনার কাছে আরো আছে, যেমন আমরা মিটিং শেষে আমরা যেটি বলেছি যে কোভিড-19 থার্ড ওয়েভ উন্নত বিশ্বে অর্থাৎ ইউরোপে আমরা দেখেছি, সেকেন্ড ওয়েভ বাংলাদেশে, যেখানে আক্রান্তের হারও বেড়েছে এবং হতাহত বেড়েছে এবং বাড়ছে, যে কারণে লকডাউন ঘোষণা করেছে। সেক্ষেত্রে আমাদের পার্শ্ববর্তী দেশগুলো বা অনেক কম্পিটিটিভ কান্ট্রি বা পার্শ্ববর্তী দেশ অনেকেই কিন্তু কোভিড-19 কারণে ফান্ডটা ছিল $1.5 মিলিয়ন অনেকে পেয়েছেন, আমরা কিন্তু সেটি পাইনি। সেটা শোনার পরে তারা বলেছেন অবশ্যই আমরা এই মিটিং এর পরে আমরা এই ফান্ডটা যত দ্রুত পাওয়া সেই ব্যবস্থা করা। আপনাদের এখানে এই যে তারপর বলছে যে স্ট্যান্ডার্ড প্রসিডিউর, মানে ফিফা যে স্ট্যান্ডার্ডটা দেওয়া হয় টাকা ব্যয় করা কিভাবে ব্যয় করে এবং হিসাবটা কিভাবে দেওয়া হবে, এই স্ট্যান্ডার্ড প্রসিডিউরটা এখানে নাই। আর আরেকটা জিনিস আছে পারচেজ পলিসি, পারচেজ পলিসিও নাই, পারচেজ পলিসি কিভাবে করতে হয় সেই জিনিসগুলো এখানে নাই। টেন্ডারিং মেথড সেটাও নাই, একটা মাল কিনলে আমরা কিভাবে কিনবো, এগুলো কিন্তু বেসরকার আড়ালের খবর আমরা সবাই জানি, আমরা এগুলো আপনাদের দিকে তাকাই। আর পেমেন্ট প্রসিডিউর তো আরো বিতর্কিত। ঠিক আমরা যেই বিষয়গুলো বছর পর বছর একটু একটু হইলেও আস্থার মাত্রাটাকে কাজ করতাম, আপনারা বলতেন যে সব ঠিক আছে, যে আপনারা এটা দেখতেন, কিন্তু ঠিক আমরা যেগুলো নিয়ে সবসময় কথা বলে আসছি বা এগুলো নিয়ে উঠে আসছে সেই বিষয়গুলো তুলে ধরলো কেন করতে হলো। আর আপনার মতো একজন প্রতিষ্ঠিত স্বচ্ছ ব্যবসায়ী তার কমিটির মধ্যে এই প্রশ্নগুলো উঠে এখানে অ্যাবাভ 91% পেমেন্ট ইন অ্যাকাউন্ট, সেখানে অস্বচ্ছ কোনো কিছু না। শব্দ ব্যবহারের জন্য ব্যবহার করা হচ্ছে, তারা যেটা বলেছে যে অনেস্ট, দ্যাটস ওয়াই আপনার সঙ্গে শব্দ আমরা যে কোনো জায়গায় আলোচনা মূল্যে এই জিনিসটা যেমন যে নির্বাচনটা অনুষ্ঠিত হলো কিছু না, আমরা বলতে পারি সবচেয়ে নিরপেক্ষ একটা সুন্দর নির্বাচন আমি বলতে তার মানে আগে অস্বচ্ছ হতো তা না।
আবার 91% পেমেন্ট যদি অ্যাকাউন্টে হয় তাহলে এখানে তো আমি মনে করি না এখানে ট্রান্সপারেন্সির অভাব আছে। এটা তো সব দেশকে বলে নেই, এটা 212টা দেশের মধ্যে 12টা দেশকে বলে নেই, বলছে দুটি পয়েন্ট এর মধ্যে আমরা এই জালে করলাম শুধু আপনাদের কাছে হয়তো প্রশ্ন করার জন্য আমি যিনি দ্বারা বলেছি একাধিক দেশের আমি তো কিছু জিনিস আছে অলওয়েজ ফাইন্যান্স যে অলওয়েজ সবসময় আপনাকে আমরা যেভাবে ধরেন আপনি সেটা লিখে কথা বলতে পারেন ফাইন্যান্সের কথা কিন্তু আপনার সাথে নিয়ম মেথড আছে আমরা হয়তো শব্দ আপনাকে বলার জন্য বলি ওরা যে শব্দকে উচ্চারণ করেছে সেই শব্দগুলো আমরা ভুলিয়ে বলি ওপেন আমি যেহেতু ট্রান্সপারেন্ট আরো ট্রান্সপারেন্সি আনার জন্য আপনাদের সঙ্গে সালাম ভাই, আপনি গতকাল একটা টিভিতে দেখলাম যে আপনি আপনার সিএফওর উপর ভীষণ ক্ষুব্ধ রাগান্বিত একটা স্টেটমেন্ট দিয়েছেন। তার মানে কি এই রাগান্বিত স্টেটমেন্ট তার মানে কি বুঝি যে উনি মেস আপ করছে বা হলে যে বিএফএফ যারা হলে যে যারা এক্সিকিউট করে মানে কাজ যারা এক্সিকিউট করে মেসআপটা কি তাদের তরফ থেকে ছিল? কোনো কিছু মেসআপ হয় নাই আমাদের না সেটা যেটা আমি বলছি আমাদের এখানে প্রত্যেকেই যেমন জেনারেল সেক্রেটারি টার্মস অফ রেফারেন্স তার একটা দায়িত্ব আছে, সিএফও তারও একটা দায়িত্ব আছে, সে দায়িত্বটা সঠিকভাবে পালন করেন এবং নিয়মিত অফিস আসে, সেটাই আমার করছি। সেটা তো আপনি জব দিতে নেবেন কেন রাখা আপনারা করবেন না বলে উনি করবেন না কেন জেনারেল সেক্রেটারি ইজ ডুইং হিজ জব, আমি আমার জব করব উইথ ফাইন্যান্সিয়াল ম্যাটার্স সাপোর্ট উইথ জেনারেল সেক্রেটারি ডেফিনেটলি থাকবে ফাইন্যান্স আমাদের সে বোঝে আছে ফাইন্যান্সিয়াল ম্যাটার্স তো সেই হ্যান্ডেল করবে। কালকে আপনার বক্তব্য গণমাধ্যমে প্রচারিত এবং আজকে আপনার বক্তব্য আমি অবস্থানটা আসলে কোথায় আমরা কিন্তু কনফিউশন আপনার অবস্থানটা আমার অবস্থানটা হলো এই কারণে আপনার অবস্থানটা পরিষ্কার করবেন। আমরা কয়েক দফা আপনাদের এই প্রসিডিংস নিয়ে আলাপ করছি, প্রকিউরমেন্ট প্রসিডিউর, টেন্ডারিং প্রসিডিউর, এগুলি নিয়ে অনেক রিপোর্টের সঙ্গে আপনারা সবসময় এড়িয়ে গেছেন কিংবা অ্যাভয়েড করছেন কিংবা উড়ে গেছে। দুদকেও কিন্তু সেম ব্যাপারগুলো নিয়ে গেছে, ওইগুলো ইন্টারনাল আপনি যে সিএফও নিয়ে আপনি বক্তব্য দিচ্ছেন ওটা কিন্তু দুদকটাকে ক্লিয়ারেন্স দিয়েছে। এত কিছুর পরে আজকে আপনি আবার বলতেছেন যে না আসলে ওটা আমি রাগ থেকে বলছি। না আমি রাগ থেকে আমি যা বলছি বুঝেই বলছি। আপনার প্রশ্নে আপনার উত্তর দিলে তো হবে না, আপনি প্রশ্ন করবেন আমি উত্তর দিব। কাজে কাজে এখানে আমার যিনি দায়িত্বে আছেন তার দায়িত্বে নিয়মিত অফিস না করা, অসুস্থ থাকাটা করেই আমার খুব আজকে আমরা যে মিটিংটি করেছি আমি ব্যক্তিগতভাবে আমি সন্তুষ্ট তাদের ডেলিভারেশন এবং আমাদের কর্মকাণ্ড এবং আমাদের ফাইন্যান্সিয়াল যে গুলো দেখেছেন তারা অডিট তারাও সন্তুষ্ট প্রকাশ করছে। এবং শুধু তাই না, আমাদের যে পেমেন্ট যেটা বলা হয়েছে আমাদের মান্থলি পেমেন্ট গুলো প্রতি মাসে দেওয়ার জন্যই তারা কিন্তু তাদের পরামর্শ দিচ্ছে। এফসি আমাদের লাস্ট 4 বছরে কর্মকাণ্ডে এবং আমাদের ফাইন্যান্সিয়াল এক্সপেন্ডিচার প্রসিডিউরে সন্তুষ্ট। আগে তো এফসি কিন্তু 3 মাস পর পর ফান্ড রিলিজ করত, এখন এফসি আমাদেরকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন যে 2 বার তারা ফান্ড দিবেন। বছরের প্রথমে 70%, 75% এবং এই 75% এক্সপেন্ডিচার রিপোর্টটা যাওয়ার পরে তারা 30%। যদি আমাদের মেথড পেমেন্ট বা আমাদের কোনো ধরনের এইসব জায়গায় আমাদের দুর্বলতা থাকবে তাহলে কিন্তু একাধিকবার পেমেন্ট বা এই সমস্ত কিন্তু 2 বার তারা পেমেন্ট করবে। তাদের প্রশ্ন উত্তর করেন চিঠি দিয়ে এটা করলো কেন? মানে আপনাদেরকে আগে বা চিঠিটা দিল কেন?
আমাদের এখান থেকে কিন্তু ফিফা এফসি থেকে চিঠি কিন্তু নিয়মিত আসে বিভিন্ন সময়, কিন্তু হয়তো ফাইন্যান্সিয়াল ম্যাটার আর কিছুই ওপেন। আমার এখানে চিঠি আসলে আপনারা যে কোনো সময় অনেক জিনিস কিন্তু আপনারাও দিন। প্রশ্ন এবং আপনাদের কৌতূহলটা আমাদের থেকে আসছে, এবং এই কৌতূহলটার উত্তরটা যেহেতু আমি যেহেতু নির্বাচনের সাথে সম্পৃক্ত থাকার কারণে নিজে আপনার দেরি হচ্ছে, সেই কারণে কৌতূহলটা আরো বেশি। তাহলে একটু জিনিসটি ক্লিয়ার করে জামালদার প্লিজ, সেটা হলো যে এখন কি ফিফা কোনো টাকা আপনাদের জন্য স্থগিত করে না? কোনো টাকা এটা একটু ক্লিয়ার করে দাও। ফিফা থেকে কোনো ধরনের আমাদের যে ফান্ড দেওয়া হয়, অনেক ধরনের ফান্ড দেওয়া হয়, যেটা আমাদের ধরেন স্যালারি, ইউটিলিটি বিলস, আদার যে এক্সপেন্ডিচার এবং গভর্নেন্স, অ্যাডমিনিস্ট্রেশন, ডেভেলপমেন্ট ফান্ড, যা যেগুলো আছে আমাদের, এইখান থেকে কোনো জায়গায় ফান্ড স্থগিতকরণের কথা বা ওনারা বন্ধ করেন। তাহলে এই শব্দগুলো কার? এই যে স্বচ্ছতা, নিরপেক্ষতা, যেটা আমরা ওরা যখন আলোচনা করে তখন বলেছে আপনাকে আমরা বলার জন্য বলেছি। আমি যদি এই জিনিসটা বলতাম সবই ভালো থাকে, তখন আপনি বলতেন যে তোমাদের হলে যখন কেউ বাইরে থেকে কথা বলবে ইংলিশেই বলবে, তার তো বাংলা জানে না, তোমার অ্যাকাউন্ট শুড বি অলওয়েজ কমপ্লায়েন্স, তোমার অ্যাকাউন্টেবিলিটি হ্যাজ টু বি দেয়ার, ট্রান্সপারেন্সি থাকবে। আমি বলছি তোমার ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবল এটা থাকার জন্য তুমি যদি মনে করো আমার প্রকিউরমেন্ট প্রসিডিউর দ্যার ইজ এনি উইকনেস, সো তুমি সেখানে তোমার একটা প্রতিনিধি দিতে পারো সাময়িক, সেই প্রতিনিধি যদি আমাদেরকে সেটা করে দেয় তাহলে আমরা ফিফার অনেক দেশ, আপনি বলছেন ফিফার অনেক দেশ কোভিড ফান্ড পেয়ে গেছে, আমরাই পাচ্ছি না, আমরা পাই নাই, আমাদের তাহলে আমরা এখানে কেন আটকে থাকবো? তারপর আমাদের ঘরে ফিফার মেম্বার আছে, আমরা তো সবার আগে পাবো, আমাদেরটা আটকে থাকার এখানে কোশ্চেন। আজকে আমি সুযোগ পেয়েছি, আমরা তো সবসময় ফ্রিকুয়েন্টলি ফিফার উদ্যোক্তর কর্মকর্তাদের সাথে আমাদের বসার সুযোগ হয় না এই কোভিড-19 যেহেতু হয়েছে, তখন আমি এই সুযোগটা নিয়েছি যে দেখো এই কোভিডে তুমি তো অনেক দেশকেই এই অর্থ ছাড় করেছো, আমরা কি সেটা আমার সুযোগ যেহেতু পেয়েছি আমি তাকে অবশ্যই তুলেছি। না কোনো আমার গত মাসে ফার্স্ট অফ অল আমি কমিটেড ফিফা যে আমি কোন ফান্ড, ডেজিগনেটেড ফান্ড আমি এক জায়গা থেকে আসবো, তাহলে আমি স্যালারি কিভাবে দেবো? দেখেন আপনি মাত্র স্যালারি ফান্ড কোন ওই ধরনের কিছু। আপনি আবু হোসেন সাহেবের সম্পর্কে আপনার এখনকার অবস্থা এটা হলো ধরেন আমার ইন্টারনাল ম্যাটার্স ফাইন্যান্সিয়াল, আমরা যে কোনো অ্যাডমিনিস্ট্রেশন যারা আমার সাথে কাজ করছে তারা কিন্তু এটা আমাদের ইন্টারনাল ম্যাটার্স, তার সাথে আমি কাজ করব, আমার তার সাথে ডিসস্যাটিসফ্যাকশন থাকতে হবে, আমার জেনারেসিটির মধ্যে থাকতে হবে, সেটা আমরা ইন্টারনালি করব, বাট ইট ইজ নট দ্য ম্যাটার্স ইন্টারন্যাশনাল ম্যাটার্স। একটা কোশ্চেন জিজ্ঞেস করি, আপনি কি আপনার মানে এটা আশা করি যে আপনি সদুত্তর দিবেন, আপনি নট ক্রিটিক্যাল, আপনি কি আপনার অফিসের উপর পুরোপুরি হ্যাপি? মানে অফিস বলতে আপনার যারা এমপ্লয়ি আছে, যারা বলতে ম্যানেজমেন্ট সামলায়, অ্যাডমিনিস্ট্রেশন সামলায়, ইউ আর হ্যাপি? আমি একটু বাবার সাথে যোগ করি, এইখানে যা লিখছেন আপনি বলেন আপনি হ্যাপি কিনা। মূল জিনিসটা হচ্ছে যে এক্সপেকটেশন, এন্ড সেই এক্সপেকটেশন যদি তাকে পারফর্ম করে সেই ব্যাপারে কিছু হয়তো ফারাক থাকতে পারে, তবে ফাইন্যান্স কিন্তু খুব সেন্সিটিভ একটা ব্যাপার। আমাদের কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন আমরা যেহেতু ডাইরেক্টলি এফসি ফিফা দিই বা আমরা তাদের অ্যাপেক্স বডির সদস্য, আমাদের তাদের যে ধরনের সুবিধা তারা আমাদের দেন না কেন অর্থ বা আদার্স, সেইগুলো উইথ কমপ্লায়েন্স ফলো করি এবং আমাদের যে প্রসিডিউর আছে ফলো করি কিন্তু আমাদের তাদের ডিউ স্যাটিসফ্যাকশন। তবে আমি শেষের এই লাস্ট যে 4 বছর, এই 4 বছরে আমি যথেষ্ট সতর্ক ছিলাম এবং পেমেন্ট মেথড
অলওয়েজ আমি চেষ্টা করেছি এক মিনিমাম এক ক্যাশ হ্যান্ডেল করা। আগে 8 বছরে যেটা হয়েছে, আমি আগের 8 বছরে এত ছিল না, তবে এই 4 বছর আমি 1000, 1100, 1200 টাকা আমি অ্যাকাউন্ট দিই, ইলেকট্রিক পেমেন্ট 800 টাকাও দিই। অনেক চেক সই করতে হয়, আরো বাড়ে। তবে তারপরে আমি মনে করি যে অ্যাভাব 91% বাংলাদেশের অনেক এক্সপেন্ডিচার চাইলেও করা যায় না। আমি জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিই, যেমন মনে করেন আমার টিম নেপাল খেলতে গেছে, এটা যদি আমি আগে জানতাম 1 মাস আগে, তাহলে আমার টিকিট প্রাইস হতো 1 লক্ষ কোটি। আবার এই টিম, আমার একটা আশা ছিল যে টিমটা চ্যাম্পিয়ন হলে একদিন পরে আসবে, আমি এত হুড়াহুড়ি করে আনবো। অত টিমটা হয়তো না হওয়ার পরে অনেকেই চেষ্টা করছে দ্রুত আসবে, আপনি একদিন আগে টিকিট কাটলে প্রাইস হবে তখন। এইগুলো প্রসিডিউর মেথড করা। তবে আমি মনে করি প্রকিউরমেন্ট অলওয়েজ, যদি আমরা আমাদের অফিসে যেমন আমরা 3টা সাপ্লায়ারকে আমরা করে থাকি, তাদের এনলিস্টমেন্ট করে থাকি, তাদের মনে করেন তাদের যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা, কোয়ালিটি, মান, এই 3জন যখন দেওয়ার পরে আমরা প্রাইসটা দেখে, সাপ্লাই দেখে আমরা তাকে নিতে হবে। আমি মনে করি আমাদের সেটি ফেডারেশন অনেক জায়গায় আমরা চেষ্টা করলেও পারি না। কারণ এরকম ধরেন আমি বিদেশে একটা টিম যাচ্ছে, আমার পাঠাবো, তখন আমি কিন্তু তখন ফুল ক্যাশ টাকা দিয়ে যদি পেমেন্ট করি, আমি কিন্তু টিকিটটা কিন্তু 10%, 50% কমই কিনতে আমরা পারি না। যেটা আমাদের সবসময় স্পন্সর বা ফিফার পরে ডিপেন্ড করতে। ইভেন আপনি অনেক টুর্নামেন্ট শেষের পরে 3 মাস পরে কিন্তু সে যাই জাপান বলে যারাই দেখ আমাদেরকে কোনো টুর্নামেন্টে এগেইনস্টে ডেভেলপমেন্টের একটা ফান্ড খরচ করার পরে আসে, অর্থাৎ এই ফান্ডটাকে আমাকে কোনো জায়গা থেকে অন্য জায়গা থেকে নিতে হয় অথবা বাকি। সে কারণে আমরা চাইলে অবশ্য পারবো, যেটা আমার নিজের অফিসে আমি করতে পারি, সেটা যার কোনো ধরনের নিজস্ব কোনো আয় বা জমা টাকা নাই, সেটা কিন্তু বহু মিলানো খুবই কঠিন। একটু আপনার কাছে একটা জিনিস জানতে চাই, ফান্ড স্থগিত সংক্রান্ত কোনো ঘটনাই ঘটেনি। আপনি কি একটু বলবেন যে বিষয়টা আসলে কি ছিল? তাহলে দুঃখিত, আমাদের কাছে যে চিঠিটা আছে সেই চিঠিটাতে স্পষ্ট বলা আছে যে মানে আমরা সেই চিঠির কমিউনিকেশন গুলো উই ক্যান নট কমিউনিকেট উইথ এনি থার্ড পার্টি। সো সিন্স ইটস এ কমিউনিকেশন বিটুইন ফিফা এন্ড এএফসি, এবং চিঠিতে যেহেতু খুব হাইলি কনফিডেন্সিয়াল এবং যেহেতু থার্ড পার্টির কাছে কমিউনিকেট করা যাবে না, চিঠিতে স্পষ্ট বলা আছে, যেটা আমি আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্টের সাথে আলাপ করেছি, যে মানে অনেক সময় আমাদের বেশ কিছু কমিউনিকেশন থাকে। কিছুদিন আগে বেটিং সম্পর্কিত, ফিক্সড ম্যাচ সম্পর্কিত কিছু কমিউনিকেশন আমরা সাথে করেছি, এফসির সাথে করেছি। সেখানে কিন্তু ক্যাটাগরিক্যালি লেখা ছিল যে একটা প্যারাতে যে থার্ড কোনো পার্টির সাথে বা এজেন্সির সাথে এই বিষয়গুলো কমিউনিকেট করা যাবে না। সেটা তো আপনি করেছেন। তো আসলে আপনার কাছে এটা দিচ্ছি না, আমরা যখন মানে আমরা লিখিত পেয়েছি যে মানে এরপরে আর করা যাবে না, যখন আমাদের লিখিতভাবে জানানো হয়েছে যে প্লিজ হোয়াট হ্যাপেন, এখন আর এরপর থেকে তোমরা কারোর সাথে আলাপ আলোচনা করতে পারবে না, তখন কিন্তু আমরা আসলে কারোর সাথে সেটা কমিউনিকেট করিনি। এবং আমরা লিখিতভাবে সার্কুলার দিয়ে আমাদের কর্মকর্তা বৃন্দ ক্লাব সবাইকে জানিয়েছে যে এটা নিয়ে আমাদের কথা বলা ঠিক হবে না, অ্যাজ উই হ্যাভ এ ডাইরেক্টিভস, এবং এটা নিয়ে একদম লাস্ট স্টেজে যখন ডিসিশন থাকবে আমরা সবাইকে জানাবো। সো এখানে কিন্তু আসলে সেই বিষয়টা আমাদেরকে বলা হয়েছে। এই ডিটেইল আমাদের দরকার নেই। আমরা একটা ক্লিয়ার করতে যেটা হচ্ছে যে আসলে স্থগিত যে বিষয়টি, এটা কি আসলে স্থগিত আগে হয়েছিল না হয়নি? বেসিক্যালি আসলে মানে যে জিনিসটা আমি একটু আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্টের কথার সাথে একটু অ্যাড করতে চাই, আমরা কিন্তু আসলে সেই 2016-17 সালের দিকে ফিফা থেকে একজন কনসালটেন্টের সাথে আমরা প্রায় 6 মাস কাজ করেছি। 6 মাস কাজ করার পরে বাফুফের কিন্তু আসলে আমাদের কোনো ফাইন্যান্সিয়াল পলিসি ছিল না। ফিফা সেই আজ থেকে 4-5 বছর আগে 2016 সালের দিকে আমাদের নির্বাচনের পর তখন ফিল করলো যে আসলে তোমাদের একটা ফিনান্সিয়াল পলিসি তৈরি করো, আমাদের একটা ফিনান্সিয়াল পলিসি তৈরি করো। এবং তখন কিন্তু আমরা ফিফা থেকে একজন কনসালটেন্ট 6 মাস আমাদের সাথে কাজ করে আমরা আমাদের তারা ফিফা এবং এএফসির বিভিন্ন নীতিগুলো, বিভিন্ন ফুটবল উন্নত দেশের ফেডারেশনের যেসব প্রসিডিউর অবলম্বন করা হয় সেগুলোর আলোকে বাফুফের ফাইন্যান্সিয়াল পলিসি আমরা করি। এবং ফিফা এফসি অ্যাপ্রুভাল নিয়ে বাফুফের কার্যনির্বাহী কমিটির অ্যাপ্রুভাল নিয়ে সেই ফাইন্যান্সিয়াল পলিসিটা অ্যাডপ্ট করা হয়। আসলে এখন আপনাদের কাছে যে 2 কথা প্রেসিডেন্ট দেওয়া হয়েছে সেটাতে আপনারাই বুঝতে পারবেন যে আমাদের বিভিন্ন কর্মকাণ্ডে আমাদের পারচেজ পলিসি, টেন্ডারিং মেথড, পেমেন্ট প্রসিডিউর, আমরা যেসব ভেন্ডরদের সাথে কাজ করি, আমরা ভেন্ডরদের জন্য কোনো এনলিস্টমেন্ট
প্রসিডিউর ফলো করি কিনা, এইগুলোতে আরো বেশি স্বচ্ছতা জবাবদিহিতা আনার জন্য ফিফা এফসি আমাদেরকে তাগিদ দিচ্ছে এবং ফিফা আমাদেরকে বলছে যে তোমরা আসলে কোভিড সিচুয়েশন শেষ হয়ে যাওয়ার পরে আমরা যে বিভিন্ন নর্মাল ফান্ডিং গুলো পাচ্ছি, সাবমানের প্রশ্ন উত্তরে বলতে চাই, বিভিন্ন যে নর্মাল ফান্ডিং এ আছে আমাদের তো এছাড়াও বেশ কিছু ফান্ডিং রয়েছে। যেমন আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বললেন কোভিড রিলিফ ফান্ড আমরা অ্যাপ্লাই করেছি, আমরা পাইনি। আমাদের ফরওয়ার্ড প্রজেক্টের বিভিন্ন প্রজেক্টের ফান্ডিং আমাদের সেখানে প্রায় 2 মিলিয়নের উপর টাকা পড়ে আছে, আমরা এই প্রজেক্টটা নিতে পারছি না বিকজ করোনা কালীন সময় তো এমনি দিতে পারছি না। আবার ওদের কথা হচ্ছে যে দেখো করোনা হয়তো বা 6 মাস পরে 3 মাস পরে একটা নিউ নর্মাল সিচুয়েশনে বা পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হলে তো প্রজেক্ট যখন কাজগুলো শুরু হবে, তোমরা যদি এই জিনিসগুলো না করো তোমাদের কিন্তু আমরা তখন ওই পেমেন্ট গুলো দিতে পারবো না। সো উই আর্জ ইউ, আমরা তোমাকে রিকোয়েস্ট করতেছি তোমরা এই কাজগুলো করো। আমরাও হয়তো এই কাজগুলোকে সিরিয়াসলি নেইনি, তো আমরা এখন বুঝতে পারছি যে ফিফা যেভাবে আমাদের সাথে কাজ করবে, দরকার হলে আমরা তাদেরকে বলেছি যে তোমরা আমাদেরকে হেল্প করো, আমরা তাদের সাহায্য সহযোগিতা চেয়েছি। দরকার তোমরা আগের মতো করে আবার আমাদেরকে কনসালটেন্ট দাও, যার সাথে আমরা কমিউনিকেট করবো, জুম মিটিং করবো, প্রয়োজন বোধে সে একাধিকবার দেশে আসবে। আমাদের সে 2016 সালে যে কনসালটেন্ট ফিফা পর্যন্ত কনসালটেন্ট আমাদের সাথে কাজ করেছে, সে 5 থেকে 6 বার বাংলাদেশে এসেছে, আমাদের সাথে কাজ করেছে। আমাদের সম্মানিত ফাইন্যান্স কমিটির চেয়ারম্যানের সাথে তার এই অফিসে 2 দফা মিটিং করেছে। আমাদের ফাইন্যান্স কমিটির সেখানে ফাইন্যান্স ডিপার্টমেন্টের আমাদের অফিসিয়াল সেখানে ছিল, রিয়ালে আমরা কাজ করতে চাই। 2018 সালে একটা অডিট টিমও আসছিল, যেটা ফিরে যাওয়ার পর তাদেরও চাকরি চলে গেছে। কত ইসলামিক ছেলে ছিল তার মধ্যে বাংলাদেশে কয়েক দফা তারা ওই কামিজ সাহেব ওনার সঙ্গে যেটা মেনটেন করছে, ওখানে মানে তাদের খুব সম্ভবত তাদের ফিরে যাওয়ার হলে যে 3-4 মাসের মধ্যে তাদের চাকরি গেছে। তো আমি একটু বলি বাবা ভাই, বেসিক্যালি মানে আসলে এটা যেহেতু আসলে মানে অন দা তখন কিন্তু ফিফার লিডারশিপে একটা পরিবর্তন আসছে। তারা অটোরিস্টটা যখন আসে ওই পর্যায়ে কিন্তু একটা লিডারশিপের পরিবর্তন আসছে। ওই বিষয়গুলো আমি কমেন্ট করবো না, বাট সেটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে আপনার সাথে খুব সুন্দরভাবে আরো ডিটেইল আপনি শেয়ার করতে পারবো। আর প্রথমত তারা কিন্তু অডিট টিম ছিল না, তাদের সেটা ছিল হচ্ছে যে প্রজেক্ট লিডার। সেখানে সাজি প্রভাবন ছিল, আমাদের সেখানে মাইক ফিস্টার, ওর নাম হচ্ছে মাইক ফিস্টার, ও ছিল একজন ভদ্রমহিলা সম্ভবত ছিল, এএফসি থেকে গ্রামান্দি তারা ছিল। তো সেটা আসলে খুব সুন্দর একটা মিটিং ছিল। আর এর পরবর্তীতে আরো যেটা বলতে চাই, আপনারা দেখে থাকবেন যে আমাদের গত 2019 সালের শেষের দিকেও কিন্তু ফিফা থেকে একটা টিম এসেছে। সেখানে ফিফার মিস্টার ক্রিস্টোফ ছিল, মিস মেলিসা ছিল। এখনো গতকালকে রাত্রে আমি ফিফার ওয়েবসাইটে দেখেছি যে যারা আমাদেরকে একটা সার্টিফিকেট দিচ্ছে বাফুফেকে, যে বাফুফের ফাইন্যান্সিয়াল সংক্রান্ত কার্যক্রমে তারা সন্তুষ্ট, হ্যাপি, এবং সেটা কিন্তু ফিফার ওয়েবসাইটে আছে। আমি কিছুক্ষণের মধ্যে আপনাকে সেই লিঙ্কটা দিব। এখন সেটা ফিফার ওয়েবসাইটে আছে। সো আমাদের ফাইন্যান্সিয়াল ইস্যুস বা অন্যান্য বিষয়গুলোতে বর্তমান কার্যক্রমে কোনো সমস্যা নেই, বাট ফিফার মানে আরো বেটার করা, আরো ভালো পর্যায়ে যাওয়া, বেস্ট প্রসিডিউরটা, বেস্ট প্র্যাকটিসটা অ্যাডপ্ট করা, এটা হচ্ছে ফিফার টাকাটা। এবং আমাদের সম্মানিত চেয়ারম্যান যেভাবে বলছে, নট অনলি বাফুফে, বিশ্বের আরো বেশ কয়েকটা দেশের সাথে কিন্তু মিটিং এর শুরুতে ওরা বলেছে আমরা যে বিষয়গুলো নিয়ে কাজ করছি, প্লিজ ডোন্ট বি মানে অফেন্ডেড বা এটা নিয়ে তোমরা মাইন্ড করো না। এই বিষয়গুলো নিয়ে আমরা বিশ্বের বেশ কয়েকটা দেশের সাথে, বেশ কয়েকটা কনফেডারেশনের বেশ কিছু দেশের সাথে কাজ করছি, বিকজ আমরা চাই বেস্ট প্র্যাকটিসগুলো সব দেশে। এত সিলি বিষয়ে কথা বলবে, এটা তো বিশ্বাসযোগ্য না। পেমেন্ট প্রসিডিউর ওই অফিসে বসে কিভাবে আমরা জানি কিভাবে হয়, কেন হয়, কিভাবে আমরা জানি। ভাই আমাদের বেসিক্যালি রিটেন, এই জিনিসগুলোতে রিটেন নাই, রিটেন একটা প্রসিডিউর। শুনেন, আমরা অলওয়েজ পারচেজ প্রসিডিউর, টেন্ডারিং মেথড, পেমেন্ট প্রসিডিউর, এগুলি সব জেনারেল সেক্রেটারি করে। ঠিক আছে, বলটা হলো তার পায়। এখন আমি বুঝতেছি না যে আপনি সালাম মসজিদের টাকা বছর আপনি এখানে টাকা কি করবেন না করবেন আমরা জানি, আমরা পত্রিকাও লিখছি আপনার। এখন প্রশ্নটা হচ্ছে আপনি কি অন্য কারো দায়ভার আপনি তাদের নিয়ে এই বক্তব্য দিতে আসবেন না, কিন্তু আপনি যখন প্রশ্ন করেছেন, আপনি পেশাদার লিগে আপনার এত সুনাম, ফাইন্যান্সে আপনার কেন এরকম কথাবার্তা উঠবে, ঠিক আছে, সেই ক্ষেত্রে কে দায়িত্ব আছে সেটা বড় কথা না। বড় কথা হলো ইট ইজ মাই ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টে আপনার কোনো প্রশ্ন আসলে, আপনার কোনো ধরনের যদি প্রশ্ন আসে, সেটাকে স্যাটিসফাইড করা বা সেটা আপনাদেরকে এই সদুত্তর দেওয়া দায়িত্ব আমার, সেটা নট জেনারেল সেক্রেটারি।
জেনারেল সেক্রেটারি ইমপ্লিমেন্টেশন পার্টটা দেখে, পলিসি এন্ড আদার পার্ট আমরা যারা প্রেসিডেন্টের সাথে কাজ করছি, ডেজিগনেটেড যারা যে রেসপন্সিবিলিটি, সেইটা কিন্তু তার কাজ হলো দেখা। আর ইমপ্লিমেন্টেশন অনেক কিছু, সেইগুলোর মূল জিনিস হলো জেনারেল সেক্রেটারি, উনি ওনার মাধ্যমে সবকিছু ইমপ্লিমেন্ট হচ্ছে। সেই ক্ষেত্রে আমি নিজেই আমার ডিপার্টমেন্টে আপনি যখন লিখবেন ফাইন্যান্স কমিটি লিখবেন জেনারেল সেক্রেটারির কথা কিন্তু, এবং শুরুতে তাই বলেছে। উনি একা পারতেছেন না এত বড় দায়িত্ব পালন। সালাম ভাই, যে কথাটা আপনি বলছিলেন একটু আগে, ডেপুটি জেনারেল যা সেক্রেটারি কিছু বলতে চাচ্ছেন আপনার বক্তব্য শেষ করার সময় যে কথাটা বলছিলেন যে কোন কোন বিষয় নিয়ে আপনার কোনো আপত্তি নেই, কোন কোন রকম অর্থ বলতে পারবে, কথাটা যদি রিপিট করতে না বলতে কি আর আরেকবার বলেন। নিয়ে নেন, অনেক বড় প্রেস কনফারেন্স হয়ে গেছে। ফিফা এখন পর্যন্ত অর্থ বরাদ্দ বন্ধ করেনি, এবং যেগুলো দেবে সেই কথা আপনারা এই 2-1 দিন যে আপনাদের যে কৌতূহল, যে গুজব বা যা শুনেছেন যে ফিফা থেকে আমাদের অর্থ ছাড়করণ করা হচ্ছে না, এই তথ্যটা সঠিক নয়। আজকে যে মিটিং হয়েছে আমাদের ভিডিও কনফারেন্সে, সেটা আলোচনা হয়েছে, বরং তারা আমাদের এই কার্যক্রমে, ফাইন্যান্স কার্যক্রমে পরে তারা সন্তুষ্টি প্রকাশ করেছে। এবং তারই কারণ হিসেবে দেখেন এফসি আমাদেরকে কিন্তু ফান্ড রিয়ালাইজেশনের ব্যাপারে বছরের প্রথমেই 75% দিচ্ছেন। যদি তারা স্যাটিসফাই না হতেন আগে তো বন্ধ করে দিচ্ছে। এখানে পারচেজ এবং প্রকিউরমেন্ট যেটা বলেছেন, বারবার যেটা বলতে চেষ্টা করছি, এই জায়গাটাতে আমরা কিন্তু কিছু যে সিস্টেমটা ফলো করা উচিত, সেটা অনেক সময় আমাদের সীমাবদ্ধতার কারণে হয়নি। যেমন হঠাৎ করে একটা টিম মনে করেন এই কোভিড এর মধ্যে আমরা হয়তো একটা বল প্রকিউরমেন্ট করছি, এই বল প্রকিউরমেন্টে বাংলাদেশে কয়টা এজেন্ট আছে যারা আন্তর্জাতিক মানের বল বা আমরা যে বল খেলি এটা সাপ্লাই। সেই ক্ষেত্রে আমি যদি মনে করেন 3 জন ওই ধরনের সাপ্লায়ার সরবরাহকারী লাইসেন্সধারী যদি আমি এনলিস্টমেন্ট খুঁজতে যাই, পাওয়া খুব কঠিন কাজ হবে। এইটাই তারা বলতে চেষ্টা করেছে, তোমরা অলওয়েজ ট্রাই টু এই প্রকিউরমেন্টের জায়গাটাতে তোমরা অলওয়েজ কমপ্লায়েন্স করতে চেষ্টা করো। অর্থাৎ 3টা সাপ্লায়ার তো থাকবে এবং তাদের যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা 3টাই যাতে থাকে, তাইলে আমরা যাতে ম্যাচ করি, যাতে যার প্রাইসটা কম থাকবে, কম্পিটিটিভ থাকবে, তাকেই আমরা ওয়ার্কআউট করতে পারি। পেমেন্ট মেথডে কিন্তু কোনো প্রবলেম, যে আমি কাউকে কম দিচ্ছি বেশি দিচ্ছি, আমি তো অলওয়েজ পেমেন্ট ইজ অ্যাকাউন্ট। সবাই একটা জিনিস ক্লিয়ার করবেন যে আসলে ফিফার কোনো পেমেন্ট আটকানো নাই সালাম ভাই। আপনি সর্বশেষ কি এখন কি বছর বাড়ি পেমেন্ট করেন না পার্ট, যেরকম এএফসি 2 ভাগে করে 75 আর 25? ফিফা পেমেন্ট স্টাইলটা কি? আমরা সম্ভবত 15 দিন আগে পেমেন্ট পেয়েছি, আমরা 15 দিন আগে ফিফার একটা পেমেন্ট পেয়েছি। এবং আমরা আমাদের যে রেগুলার যে পেমেন্ট গুলো আছে সেই রেগুলার পেমেন্ট গুলো আমরা ঠিকই পাচ্ছি। এবং আমাদের সেই পেমেন্ট পাওয়ার পরে যে আমাদের যে বিভিন্ন পেমেন্ট বাফুফে থেকে, সেগুলো কিন্তু ঠিকভাবে দেওয়া হচ্ছে। এবং ফিফা আজকের মিটিং এ আমাদেরকে জিজ্ঞাসা করেছে যে বাফুফেতে তো আসলে লাস্ট আমাদের একটা 2016 সাল 17 সালের দিকে ওই সময় আমাদের বিভিন্ন স্যালারিগুলো আসলে অনিয়মিত ছিল। সেইটা তার উল্লেখ করে বলেছে যে আমরা কিন্তু আমাদের অন্যতম একটা উদ্দেশ্য ছিল ইন টাইম স্যালারি পেমেন্ট গুলো দেওয়া, সেগুলো হচ্ছে কিনা, কোচদের পেমেন্ট, টেকনিক্যাল ডিরেক্টরের পেমেন্ট, ফরেনারদের পেমেন্ট, রেফারেন্স পেমেন্ট, যেটা আমাদের সম্মানিত চেয়ারম্যান কনফার্ম করেছে যে আমাদের বিভিন্ন পেমেন্ট গুলো ইন টাইম এখন আমরা দিচ্ছি। আমাদের স্যালারি বা অন্যান্য বিষয়গুলো আপ টু ডেট রয়েছে। এবং যেখানে আমরা ফিফার কাছে রিকোয়েস্ট করেছি, যেটা আপনাদের এখানে কাগজও লেখা রয়েছে, মে মাসের মধ্যে আমাদের যে বিভিন্ন অ্যাচিভমেন্ট গুলো বা যে বিষয়গুলোতে আরো কাজ করার দরকার রয়েছে একটা টাইমলাইন ফলো করে, সেই বিষয়গুলোতে আমরাও বদ্ধপরিকর কাজ করা এবং ফিফার কাছ থেকে আমরা রিকোয়েস্ট করেছি তারাও যেন আমাদেরকে সেই ব্যাপারে তাদের সাপোর্টটা দেয়, যাতে করে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট লক্ষ্যটা অর্জন করতে পারি। তাহলে সবাই কোভিড ফান্ডটা পান নাই, আপনি নিজেই বলুন, আচ্ছা বলেন যে $2 মিলিয়ন একটা প্রজেক্ট, সেটাও পান না। এইগুলো না, মানে এটা আসলে যে ফরওয়ার্ড প্রজেক্ট, যেগুলো আমরা বিভিন্ন আর্টিফিশিয়াল টার্ফ নেওয়া, টেকনিক্যাল সেন্টার করা, বা আমাদের বিভিন্ন এলিট রেসিডেন্সিয়াল ট্রেনিং প্রোগ্রাম যেগুলো এর আগে আমরা করে এসেছি, এই বিষয়গুলোতে আসলে নট অনলি বাংলাদেশ, আমাদের নিবরিং অনেক কান্ট্রিতে, এশিয়ার অনেক দেশেই কিন্তু আসলে ফিফার এই কাজগুলো সম্পাদিত হয়নি। এবং যেটা তারা আমাদেরকে লিখিতভাবে চিঠি দিয়ে জানিয়েছে যে কোভিড সংক্রান্ত পরিস্থিতিতে গত বছর জানিয়েছে অনেক ফেডারেশনই আসলে এই ফান্ডগুলো ইউটিলাইজ করতে পারছে না। বাট ডোন্ট, মানে এখানে অরিড হওয়ার কিছু নেই।
এই সাইকেলের এই বিষয়গুলো নিয়ে ফিফা প্রত্যেকটা দেশের সাথে অ্যাডহক বেসিসে কেস বাই কেস বেসিস কাজ করবে, যাতে করে এই ফান্ডগুলো যেন ল্যাপস হয়ে না যায় বা এই ফান্ডগুলো যেন নষ্ট না হয়। আচ্ছা, আরেকটা হলো যে কোভিড ফান্ড, আসলে তো আপনারা কোভিডের সময় আপনারা কিছু করেন নাই, এই জন্য কি বাংলায় অ্যাকচুয়ালি আমি এটা আমি আমি নিজে আমি করি না। আমি জেনারেল সেক্রেটারিকে একটু হেল্প করি, একটু সাহায্য করে আপনাদেরকে একটা বলি, যে কোনো চাহিদা ডিমান্ড ক্রিয়েট না হলে কিন্তু সেই জায়গা পাওয়া যায়। কোভিড-19 কিন্তু আমাদের অনেক প্রোগ্রাম, অনেক টুর্নামেন্ট কিন্তু হয়নি, পরবর্তীতে হয় না। এখন টুর্নামেন্ট যত সময় মতো না হবে এই অর্থ কিন্তু আপনি পাবেন না। ফরওয়ার্ড ফান্ড, ফরওয়ার্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট বলতে কি, একটা প্রজেক্ট বানাবেন, তা নাহলে এটা আসবে কেমন? এখন কোনো কারণে আপনি যদি বলেন এই ফান্ডটা ল্যাপস হয়ে গেছে আমাদের কারণে, কোভিড-19 কারণে এই ধরনের প্রজেক্ট গুলো ছিল ফরওয়ার্ড, সেগুলো আমরা পাইনি। আমি যদি একটা মাঠ করে তাকে যদি না দিতে পারি, তাহলে সে আমাকে আর্টিফিশিয়াল টার্ফ তো দিতে পারবে, তার মানে ল্যাপস হয়। এই অর্থ বছরে যত সময় বলতো আমার বোঝা, অর্থ বছরে যে ফান্ডটা মনে করেন বাজেটটা হয়, তার মধ্যে যদি কাজ শুরু অথবা শেষ না করতে পারে, তাই তো ফান্ড ছাড় করানো হবে না, কাজ শেষ হলে নেওয়া হবে। তা আমরা ওইভাবে নিতে পারি না। তবে এই কোভিড যত দীর্ঘস্থায়ী হবে, মানে দীর্ঘ হবে, তখন হয়তো ফিফা এফসি তাদের কিন্তু কিছু পলিসি অ্যামেন্ডমেন্ট আসবে, কারণ এর মধ্যেও কিছু কিছু খেলা চলবে, কিছু আমাদের এতে যেতে হবে। তা নাহলে একবারে কি সব ডেভেলপমেন্ট বন্ধ থাকবে নাকি? তা তো থাকবে না। এটা যেমন ভ্যাকসিন এসছে, হয়তো আবার আমাদের ডেভেলপ প্রোগ্রাম গুলো হচ্ছে, আমাদের ফান্ডগুলো পলিসি গুলো লাগবে। তবে একটা জিনিস জানতে চাই, গত 2020 জুন থেকে এখন 2021 এপ্রিল এই পর্যন্ত আপনার ফিফার যত রেগুলার পেমেন্ট গুলো আছে সেগুলো সবগুলো আপনারা পেয়েছেন? জানো, অল পেমেন্ট আমি রিসিভ করেছি, এবং 3 দিন আগে 4 দিন আগে আমি এই যে আমার যে ফান্ড এসেছে 1 সপ্তাহ আগে, সেটা আমি সাইন করেছি। কারণ এই ফান্ড তো ডলারে আসে, ডলার আসার পরে আমরা আবার দেওয়ার পরে সেই টাকাটা হয়। এবং আমি একটা জিনিস করি এবং করার চেষ্টা করি, কোনোভাবেই আমি কোনো খাতের টাকা, এক খাতের টাকা আর এক খাতে আমি খরচ করি। আমরা অনেক সময় দেখবেন যে ক্লাবকে আমি পেমেন্ট করতে পারি, কিন্তু আমি রেফারেন্স পেমেন্ট কিন্তু করেছি। আমি রেফারেন্স পেমেন্টটা কিন্তু চেষ্টা করছি তাদের পারিশ্রমিকটা আমি দিতে, আমি ক্লাবেরটা হয়তো দিতে পারি না। আর আমাদের এই মুহূর্তে সবচেয়ে আপ টু ডেট ম্যাটার্সটা হলো, আমাদের যারা ফেডারেশনে আমাদের যারা এক্সিকিউটিভ আছে, তাদের পেমেন্টটা কিন্তু অ্যাকাউন্ট পে হয়, অ্যাকাউন্টে চলে যায় না। এছাড়া আমাদের ইউটিলিটি বিলগুলো কিন্তু অ্যাকাউন্টে চলে যায়। এছাড়া আদার যে ডেভেলপমেন্ট যে টুর্নামেন্ট গুলো হচ্ছে, সেগুলোও কিন্তু আমরা ডিস্ট্রিক্ট বলেন বা অন্যান্য যেগুলো মেয়েদের টুর্নামেন্ট গুলো হলো বয়স ভিত্তিক, সেই যে আমরা আগে ডিএফএ কে দিতাম ক্যাশ, নো, অল অ্যাকাউন্ট, তোমার টাকা না থাকলে অ্যাকাউন্ট করে নিবা। আমার কাছে কতবার এসছে এমন চিহ্ন। তবে আমি একটা ফান্ড আমি দিয়েছি বলি, আমাদের পেশাদার লিগে 2-1টি ক্লাব যখন আপনার ওই চরকিতে আটকায় গেল, তখন আমাকে একটু সাহায্য করতে হয়েছে, যদিও তো ঠিক হয়নি। সঙ্গে লাস্ট একটা কোশ্চেন আমার এটা আমার লাস্ট কোশ্চেন, কালকে যে এই বিষয়ে নিউজটা হয়েছে, যে বা যারা করছে, শুধু এক কথা বলে, এটা সত্য না মিথ্যা? ঠিক না বেঠিক? এক কথায় বলেন, ব্যাটিং করলে বলেন ব্যাটিং, না না মানে হলে বলেন সত্যি বা মিথ্যা এভাবে বলবো না, সালাম ভাই আমি দিব না, কারণ সালাম ভাই মানে সত্যি বা মিথ্যা আমি বলি, এই সরকার আপনি বলুন 330 জনের একজন। না, বাট এটা ঠিক যে আমরা আসলে ফিফার সাথে বেশ কিছু পলিসি অ্যাডপ্ট করার জন্য কাজ করছি। আমরা যে আজকে যে মিটিংটা করলাম, এরকম মিটিং কিন্তু আমরা বিভিন্ন সময়ই করি, বাট আমাদের যেহেতু আসলে কিছু টাইম বার রয়েছে, কিছু সময় মেনটেন করে কিছু টার্গেট অ্যাচিভ করতে হবে, তো সেই বিষয়গুলোর জন্য ফিফা আমাদেরকে তাগাদা দিচ্ছে। এবং ফ্রাঙ্কলি স্পিকিং, যে আমাদের আসলে কিছু বেস্ট প্র্যাকটিস অবলম্বন করার জন্য আমরাও কমিটেড, সেগুলো আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে। এই বেস্ট প্র্যাকটিস গুলো না হলে আমাদের যে ফরওয়ার্ড প্রজেক্টের যে বা বিভিন্ন ফরওয়ার্ড প্রজেক্টের যে টাকাগুলো পড়ে আছে, ইভেন কোভিড ফান্ডের টাকাটাও পেতে গেলে আমরা যখনই আসলে ফিফার স্টেট ফরওয়ার্ড ইন্ডিকেশন, তোমরা বেস্ট প্র্যাকটিস গুলো অবলম্বন করো, তোমরা হাইয়েস্ট মেকানিজমটা ফলো করো, যেটা তোমাদের জন্য তোমাদেরকে ফান্ড পেতে আরো সহযোগিতা করবে। We may conclude. Thank you.
না একজন এসছে তো একটু অভিনয় করলে করতে হবে, পরে নিয়ে নিবে, অসুবিধা নাই। সামারি বলে কিছু না, আসলে কৌতূহলটা হয় কি, আমি রানা ভাই আপনি আমাদের অঞ্চল এখানে সবচেয়ে অভিজ্ঞ বয়সে এবং বাংলাদেশ, আমরা যখনই কোনো ডিলে হয় তখন এই জিনিসটার মানুষের মধ্যে কিন্তু কৌতূহল তৈরি হয়। ম্যাট্রিক পরীক্ষা যখন দিয়েছি, দেওয়ার পরে চিন্তা করেছিলাম ফার্স্ট ডিভিশন পাবো, রেজাল্টের আগে মনে হলো সেকেন্ড ডিভিশন পেলে ভালো হয়, রেজাল্ট নেওয়ার সময় তৃতীয় শ্রেণী খুঁজি যে তৃতীয় বিভাগ পাইছে কিনা, ঠিক আছে, এইটাই কিন্তু যত ডিলে করে তখন মানুষের মধ্যে কৌতূহলটা আরো বেশি জাগ্রত হয়। আমি যে কারণে কোনো সময় গতকাল ফোন ধরি নাই, একজনকে দেওয়ার পর আমি বুঝেছি যে এটা সঠিক হয়নি। এখন হয় কি, আপনারা কেউ যদি আমার অফিসে এসে 3 ঘন্টা বসেন, আমি যদি তাকে ডিনাই করি তাহলে আপনি নিজেই মনক্ষুণ্ণ হবেন। এসছিলেন আমার বাসায় মিলাদ খাইতে, পরে এসে ডিনার খাইয়ে গেছেন, মানুষ তো মনে করে কি আপনার কাছে গেলেই কথা বলা না 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 আমি পরে এই জায়গাটা তৈরি হয়। ডাইরেক্ট আমার একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা হলো যদি বিষয়টা এত গোপনীয় হয় তাহলে যিনি নিউজটা ব্রেক করছেন তো উনি নিশ্চয়ই কোনো না কোনো সোর্স থেকে জানতে পারছেন, না জানলে তো আপনার কাছে আসতেন না, ফাইন্যান্স কমিটির চেয়ারম্যানের কাছে কেন আসেন? তো আমার কাছে যিনি এসেছেন, আরো গোপনীয় না আমার কাছে যিনি এসেছেন, না হলে আমি আমি আপনার উত্তরটা দেই। আমার কাছে যিনি এসেছেন তিনি, আমি বলেছি যে আমি ভেরি টায়ার্ড, আমি কিন্তু 2 মাস সঠিকভাবে ঘুমাতে পারিনি, গতকাল 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমিয়েছি। হোয়াট ইজ ইউর সাবজেক্ট, পেশাদার চ্যাম্পিয়নশিপ, এবং উত্তরও তাই দিয়েছি। পরে আমাকে যখন এটা বলে ফেলেছেন তখন আমি আর ডেফিনেটলি তখন যদি হয়ে যেতাম, হ্যাঁ মানে আপনি কি ফাঁদে পা দিয়েছেন? কিন্তু সেটাই তো ফাঁদে পা দেয় না। আমার সততা স্বচ্ছতাটা কি আমার দুর্বলতাটা হিসাবে নাও। আপনি কি বলতেছেন কাট করে নিউজ করতে? না না না, কাট টু পেস্ট করেনি, কাট টু পেস্ট করেনি। আমি বলেছি যে এটা কোনোভাবে দেখাবেন না, আমি বলেছি কিন্তু দেখাবেন না। কোনোদিন একজনকে 5 জনকে নিউজ দিতে হয় না, সেই কারণে যে লিখিতটা রেডি রাখছি সবাই পাঠাই। এই জন্য আমি ওয়েট করেছি কিন্তু 2 ঘন্টা, দেখেন আমি 2 ঘন্টা ওয়েট করেছি যে আমি জানি আজকে 6 জন আছে, 15 জনই পাবে। এখন আপনি কি চা কফি খাওয়াবেন নাকি আপনি খাবে চা কফি খাবে? জি আপনার কাউকে বক্তব্যের পরে এখন পর্যন্ত আদালত যদি একটা ভিডিও চলার অবস্থায় বিভাগ করে আপনার মনে হয় অফলাই করে দিতে, কিন্তু এই যে অনলাইন এই যে সালাম দেয়া ঠিকই আছে। তবে আমি একটা জিনিস বলি, আমার জীবনে আমি একটা জিনিস শিখেছি, সেটা হলো মাঝে একটা নিউজ, যেমন গতকাল যখন আমার মেয়ে ডাইরেক্ট লাইভ করে এখানে লাইভ, তোকে বলেছে আপনি সর্বকনিষ্ঠ পরিচালক বাংলাদেশের বিজিএম, এবং আপনি এই বিজিএম নিয়ে কি চিন্তা করছেন। তখনও কয়েকটা কথা বলেছে চ্যানেলে, আমি 5টা পেপারকে ধন্যবাদ দিই, এবং লাস্ট একটা পেপার তার এডিটোরিয়াল দিচ্ছে অবজারভার, এছাড়া আরো কয়েকটা ইংলিশ পেপারেও দিয়েছে, বাংলা পেপারে। চ্যানেলে শুধু একটা জিনিস আমাকে বলেছে যে আমরা মনে করতাম আপনি মনে হয় অনেক ভালো একটা দক্ষ সভাপতি ছিলেন, কিন্তু আপনার মেয়ে আপনার থেকে অনেক যোগ্যতা সম্পন্ন। তখন আমার ভালো লেগেছে, আবেগপ্রবৃত্ত হয়ে বলেছি আমার ইনভেস্টমেন্ট রিটার্নটা অনেক ভালো। আর আমি কোনোদিন সংবাদ মাধ্যমের কাছে পজিটিভ জিনিস ইজ নট অ্যাট অল নিউজ, ইওর নেগেটিভ নিউজ যেটা দর্শক যেটাকে পছন্দ করে আপনি সেটাই লিখবেন। তা আমি সেটা বলবো না, কারণ তুলনা করবো না। সেই জন্য আমি গতকাল যখন নির্বাচন শেষ হয়, আমি যখন বাণিজ্য মন্ত্রীর আগে বক্তব্য দেই প্রধান নির্বাচন সমন্বয়কারী হিসেবে, আমি আমার বর্তমান সভাপতিকে সম্মান দিয়ে বলেছি যে আপনি সভাপতি, আপনি বক্তব্য দেন, দিয়ে বলছি যে আপনি যে নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের সম্মানিত উদ্যোক্তাদেরকে যে এই ইউনিভার্সিটি আপনার পেপারে ইউনিভার্সিটি রাইট
এবং এইটা সব কিছু আপনাদের ফিরিয়ে দিবে। এইটা যেন আপনি আবার ভুলে না যান, কেন ট্রাস্টি বোর্ড কিভাবে ফেরত দিবেন আপনি সাধারণ মানুষের কাছে? আপনার পেপারেই কিন্তু বহুল প্রচলিত পেপারে প্রথম পাতায় দিয়েছে আপনি 8 বছরে করেন নাই, লাস্ট 4 বছরে আপনি 90% পেমেন্ট 91 অ্যাভাব 91%। হ্যাঁ, 8 বছরের দায়িত্বে আমি ছিলাম না, প্রথম 4 বছর ছিলেন আরেকজন আমার কলিগ, পরের 4 বছর আমি বলতে পারেন আমি শিখছি, জেনেছি। পরের 4 বছর কিন্তু আমি খুবই চেষ্টা করেছি আমার অ্যাবিলিটি অনুযায়ী। কি পেয়েছেন? পুকুর কোথাও না, পুকুর আছে না পুকুর নাই? না, এখানে খালও নাই, পুকুরও ছিল না, শুধু মাটি ঘাস। আপনি আপনি প্রেস কনফারেন্স বললে আর ওইখানে সাংবাদিকদের লেখা কিছু থাকে।